ভাই 1 লিটার 30 টাকা। এই মামা ঢাকা শহরে গাজীপুরের নাম্বার চলে চলে মানে এই দিয়া সত্য ন্যায়ের পক্ষে থাকতে হবে। মামা একটা চা দিন। তারা যেটা চেষ্টা করতেছে আমরা তাদের সহযোগিতা করবো যাতে এইটা হচ্ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের দিনটা গতকালকের তুলনায় তেমন একটা ভালো কাটে নাই, তবে আজকের দিনে একটা শব্দ আপনারা বারবার শুনবেন। শব্দটা হইল জ্যাম। পুরা ঢাকার শহর ভর্তি জ্যাম। বুঝলাম না ভাই কী হইলো, কেমনে হইলো, চারিদিকের সব জ্যাম মনে হয় ঢাকা শহরে এসে পড়তেছে। চলেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আজ সেপ্টেম্বর মাসের 2 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে মিটফোর্ডের সামনে থেকে। আমি সকাল 9:30টার দিকে পাঠাও এবং ইনড্রাইভ দুইটা অ্যাপই ওপেন করছি, কিন্তু পাঠাওতে কোনো ট্রিপ পাচ্ছিলাম না। তখন 9:45টার দিকে ইনড্রাইভ থেকে খোঁজা শুরু করলাম কোন ট্রিপটা ধরা যায়। ইনড্রাইভে অনেকগুলা ট্রিপ ছিল এবং সবগুলা ট্রিপই 2, 2.5, 3, 4 কিলোমিটার দূরে দূরে। পরে যেটা বাসার সবচেয়ে কাছাকাছি 2 কিলোমিটার দূরে, ওইটাই অ্যাকসেপ্ট করলাম। হ্যালো ভাই, ওই আগারগা পাসপোর্ট অফিস। হ্যাঁ ওকে। আমার এই মোটরসাইকেলটা কেনা হয়েছিল জুলাই মাসের 30 তারিখে এবং তার দিন 10 পর থেকে আমি রাইড শেয়ার শুরু করি। বর্তমানে এটা প্রায় 18,000 কিলোমিটার চলছে। বিগত 2-3 মাস ধরে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এই মোটরসাইকেলটা নিয়ে। পকেট চেঞ্জ করলাম, তারপর ওই যে টাঙ্কি খুলতেছিল না, এখন আবার মনে হইতেছে বল লেসারটা চলে গেছে, আবার মিটার কেবল তো নষ্টই। এখন এই সব ধরনের সমস্যাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এইসব দেখে এক ভাইয়া লিখছিলেন যে আপনার বাইকের যে এত খরচ, এত সমস্যা দেয়, তাইলে আপনার পোষায় কিভাবে। এখন আপনি যে বাইকই কিনেন না কেন, হোক সেটা 8 লাখ টাকা, হোক 1.5 লাখ টাকা, সব বাইকই 15-20 হাজার কিলোমিটার চলার পরে তার কিছু পার্টসপাতি চেঞ্জ করতেই হয়। চলতে চলতে ক্ষয় হয়ে যায়, এটাই প্রকৃতির নিয়ম, কোম্পানিগুলো বানায়ও এইভাবে। তাছাড়া এই বাইকটা প্রথম 1 বছর আমার একটু হাতও দেওয়া লাগে নাই কোথাও, শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর চালাইছি। আর আমার লাইফে এখন পর্যন্ত 4টা বাইক কিনছি টোটাল, এটা সহ। আর এই প্রথম বাইক যে কিনা তার দামের চেয়ে অনেক বেশি টাকা আমার ফেরত দিছে। আসেন তাইলে ভাইরা নামাই। উনার ডেস্টিনেশন হলো আগারগা পাসপোর্ট অফিস। ইনড্রাইভে ভাড়া আসছিল 150। ভাড়া নিয়ে আর কমপ্লেন করে কি করুম বলেন, যেখানে অন্য কোনো অ্যাপে ট্রিপই পাওয়া যায় না, সেখানে অ্যাটলিস্ট কিছু তো আসতেছে। 150। আছে হ্যাঁ স্যার, যে নাম্বার দিয়ে ফোন দিছি ওটাতেই বিকাশ চলে আসছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফিজ। ওই ভাইরে নামানোর পর আমি শিশু মেলার সামনে যেয়ে দাঁড়াইছি এবং ইনড্রাইভে রিকোয়েস্ট ধরার চেষ্টা করতেছিলাম। পাঠার কথা তো বাদই দিলাম। ইনড্রাইভে এখন রিকোয়েস্ট ধরা আসলেই অনেক কঠিন। আপনি যদি কোনোটায় বিট করেন তাইলে পরে কাস্টমার ক্যান্সেল করে দেয়, রাজি হয় না। আবার যদি অনেক সময় কোনোটা দূরে থাকলে আপনি ওটার অ্যাকসেপ্ট করেন, তারপরে যে একটা মিনিটের অপশন আসে ওইটা আসতেও অনেক বেশি সময় লেগে যায়। আর ওইটা যখন আসে তারপরে দেখা যায় যে অর্ডার ইজ নট অ্যাক্টিভ। মানে বিশাল এক কিচ্ছা কাহিনী ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, অনেক লেট করলেন। লেট করলে হয় লিফটে সাততলায় থাকি তো উঠা নামা করা। শোনেন আগে যাত্রীর কাহিনী। যাত্রীকে আমি পিক করছি শ্যামলী থেকে, ডেস্টিনেশন ছিল তেজগাঁ গুলশান লিঙ্ক রোড। এখন ওনার লোকেশনে যে আমি ফোন দিছি তখন ঘড়িতে বাজে 11টা 1। সে বলল আমি নামতেছি। নিচে নামছে তখন ঘড়িতে বাজে 11টা 16। নামার পর সে আমাকে বলতেছে ভাইয়া বিজয় সরণি দিয়ে যায়েন না, অনেক জ্যাম পড়বে, লেট হয়ে যাব। যাত্রীকে যখন নামাইছি তখন দেখলাম ট্রিপের সময় টোটাল 23 মিনিট। তাইলে পরে উনাকে নিয়ে যাইতে আমার সময় লাগছে 23 মিনিট, আর উনি এক্সট্রা লেট আমারে করাইলো 15 মিনিট। এরকম কমন সেন্স ছাড়া যাত্রী যে ক্যান পাই আমি, বা আমার কপালেই ক্যান জুটে। রাইড শেয়ার যদি না করতাম তাহলে জীবনেও জানতে পারতাম না যে মানুষ এরকমও হয়। জীবনের সবচেয়ে মূল্যবান যে জিনিসটার সময়, তারই মর্যাদা দিতে জানে না। থ্যাংক ইউ। যাত্রীকে নামায় আমি গেলাম তেজগাঁ, ওখানে যে চা আর একটা রুটি কিনা খাইলাম। তারপর পাঠাওতে আসলো একটা পার্সেল রিকোয়েস্ট, যেটা কালেক্ট করতে হবে তেজগাঁ বিটাকের অফিসের সামনে থেকে। আসসালামু আলাইকুম। থেকে এগুলো পড়েছিলাম তো এতটা সময়। আচ্ছা, এটা কোন কি মেন রোডেই? হ্যাঁ, আপনাকে লোকেশন যে মেইন রোডে ওখানে আপনাকে ঘুরে যেতে হবে, ইউটার্নটা। বুঝতে পারছি, একদম সেই কালসি থেকে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়েও যাওয়া যায়, সমস্যা নেই। এদিক দিয়ে ওই রিক্সার রাস্তা তো, ইসিবি চত্বর দিয়েও যাওয়া যায়, তবে এটা উল্টা হয়ে যায়। চ্যালেঞ্জ দিয়ে ঘুরে আসতে পারে, এদিক দিয়েও চলে যেতে পারে। ম্যাপে ঘুরিয়েই দেখায়। হ্যাঁ, ঘুরাই দেখাইছে ম্যাপে। ওই হচ্ছে ওটা মেইন রোডে দ্বারা কল দিলে ওই রেস্টুরেন্টের ভিতরে অফিস, ওখান থেকে এসে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আর উনি তো পেমেন্ট করে দিবেন না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ওকে, ওয়েলকাম। পার্সেলটা ডেলিভারি করতে হবে মাটিকাটা। অনলাইনের একটা গলি আছে, ওই গলির অপোজিটে।
এখন ওখানে যাইতে হইলে আমার সেই কালশি থেকে পুরাটা ঘুরা ইউটার্ন নিয়ে সেই ইসিবি চত্বর পর্যন্ত আসতে হবে। এখন আমি ভাবতেছি কেন শুধু শুধু সেই 2.5-3 কিলোমিটার ঘুরবো, তার চেয়ে মোটরসাইকেল এই পারে রাখা আমি রাস্তাটা পার হয়ে ওই পারে দিয়ে আসলেই তো পারি। আর যা ভাবছি তাই করছি আমি। ভাড়া আসছিল 198, পাঠাও কমিশন ছিল 40 টাকা। আমার বলছিল ঘুরে আসতে, আমি আর ভাবলাম কেন ঘুরে আসুন, তাছাড়া আমি নিজে এই রাস্তা পার হয়ে ধরে কি হলো পাবেন হলো 300 টাকা। ধন্যবাদ ভাই। সময় এখন 12টা 40। ইসিবি চত্বরে অনেকগুলো মোটরসাইকেলই দাঁড়ায় আছে, এজন্য আর ওইদিকে যাই নাই। আমি ভাবলাম কালশির দিকে যাই, ওইখানে গেলে মিরপুর ডিওএইচএসেরও রিকোয়েস্ট আসবে, আবার অন্য সাইড থেকেও রিকোয়েস্ট পাওয়া যাবে। আর যাওয়ার পথে ইনড্রাইভে একটা রিকোয়েস্ট ধরে ফেললাম। যাত্রী আছে বেনারসি পল্লীতে, গন্তব্য ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম। বসুন্ধরা না? হ্যাঁ, ওকে। যাত্রীকে নিয়ে রওনা দেওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হইলো। আমরা বাইক সাইড করলাম, ভাবলাম 5-6 মিনিট পরে হয়তো বা চলে যাবে, কারণ বৃষ্টি তখন গুড়ি গুড়ি ছিল। কিন্তু প্রায় 15-20 মিনিট যাবৎ বৃষ্টি পড়লো এবং অনেক বড় বড় ফোঁটা ছিল। বৃষ্টি শেষ হওয়ার পর আবার রওনা দিলাম। আমার মোটরসাইকেলে খেয়াল করবেন একটা ছোট বালিশ লাগানো সিটের মধ্যে। বৃষ্টি আসলে এই বালিশের ভেতরে যে তুলাগুলো আছে সব ভিজা যায়। যদিও আমি ভালো মতো ন্যাকড়া দিয়ে মুছা নিছি পানিগুলা, তবুও বালিশের ভেতরে যে পানিগুলো আছে ওগুলো আমার প্যান্টে এমনভাবে লাগে মনে হয় যে প্যান্টে কিছু কইরা আমি বিছায়া ফেলাইছি। 150। ওকে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আমরা যারা রাইড শেয়ার করি তারা সবাই জানি বসুন্ধরায় ট্রিপ নিয়ে আসাই মানে লাভ, কারণ বসুন্ধরায় আসলে সাথে সাথে আরেকটা ট্রিপ পাওয়া যায়। আমিও তো তাই জানতাম। ওই ভাইয়ের এনএসইউর সামনে ড্রপ করলাম, তারপর এদিক ওদিক ঘুরতে থাকলাম। প্রায় 20-25 মিনিট পার হয়ে গেল, কোনো ট্রিপই পাচ্ছিলাম না। ইনড্রাইভে একটা ট্রিপ দেখা যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই সেগুলো ধরতে পারতেছিলাম না। আর পাঠাও, সেখানে তো কোনো কিছুই আসতেছিল না। মনে মনে খালি একটা জিনিসই চাইতেছিলাম, এমন একটা ট্রিপ আসুক যেটা কিনা আমার বাসার দিকে, কোনো মতে আজকে যাতে যাইতে পারলেই বাঁচি। আর ঠিক ওই সময় ওপরাল্লাহ আমার মনের কথা শুনে ফেলছে, পাঠাও বাইজা উঠল। আর ট্রিপটাও ভাই সুবহান আল্লাহ, একদম আমার বাসার সামনে ওয়ারিতে। ওয়ারি থেকে আমার বাসার দূরত্ব বড়জোর 5 থেকে 7 মিনিট। আমি তো ট্রিপটা পাইয়া মহা আনন্দিত। সাথে সাথে ভাইয়ারে ফোন দিলাম, উনি আছে এভার কেয়ারের যে গেট ওইখানে। আমি বুঝতে পারি না যে আপনি কি মানে বলছিলেন না যে আমি অ্যাপোলোর সামনে বাইরে যাওয়ার পথে আবুল হোটেল পর্যন্ত প্রচণ্ড গাড়ি ঘোড়ার জ্যাম ছিল, 1 ঘন্টার উপরে লেগে গেছে আমাদের। তারপরে কিছু দূর ঠান্ডা, তারপরে আবার শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের আগে যে গলিটা, ওই গলিতে বিশাল জ্যাম। আমার যে যাত্রী সে আগেই নেমে গেছে, বেচারা নিয়ে গন্তব্যস্থলে পৌঁছাইতেই পারি নাই। ভাড়া আসছিল 245 টাকা। আর আমি কোকোকোলার মোড় থেকে 1 লিটার তেল ভরছিলাম। যাত্রীর কাছে 500 টাকার নোট ছিল, উনি ওইখানে তেলের টাকাটা দিয়ে দিছে 130, আর বাকি নামার পর আমাকে দিছে 120 টাকা। পাঠাও কমিশন গেছিল 35 টাকা। 245, 130 টাকা তো দিছে নি, 115। 115। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আজকে সারাদিনে আমি রাইড শেয়ার করছি 8 ঘন্টা, সকাল 10টা থেকে বিকেল 4:30। ইনকাম হয়েছে 800 টাকা। তেল ভরছিলাম 1 লিটার 130, আর আনুষঙ্গিক খরচ যদি আরও 30 টাকা বাদ দেন তাহলে আমার কাছে থাকলো 600 টাকা, মানে ঘন্টা প্রতি 100 টাকাও না। রাইড শেয়ারের ভাই এখন খুবই বেহাল অবস্থা। তাহলে প্রিয় ভাই ব্রাদাররা, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।